এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন। সিএনজির জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন 2-1 দিনে স্বাভাবিক হবে বলছে মন্ত্রণালয়। থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বন্যার পানি নামতেই বেড়েছে দাপট। নিজ দলের এমপি গাজী নজরুল ইসলামের পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আজ চিঠি দেবে জামায়াত। পর্যালোচনার পর সিদ্ধান্ত ইসির। সংস্কারে বরাদ্দ ছিল 7.5 কোটি টাকা, তবে বাস্তবে কাজ হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের ভবনের টাকা গেল কোথায়? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। ফের দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পুলিশি দমন পীড়নের জন্য নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার দাবি রাহুল গান্ধীর। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। কয়েকদিন ধরে রাজধানীর কিছু এলাকার বাসাবাড়ি সহ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে। আর যেসব সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। দেশে জ্বালানি তেলের সংকট কাটতে না কাটতেই তৈরি হয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে রাজধানীর কয়েকটি স্থানে বাসাবাড়ি সহ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। আগত সাংবাদিক ভাই বোনদের সকল গত মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে গ্যাসের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন থেকে 30 জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ সময় দাবি পূরণ না হলে 23 অগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। আগামী 23-8 তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। এমন অবস্থায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত গ্রাহকরা। তারা বলছেন, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি বেশি বেড়েছে। প্রচুর সংকট। 2টার সময় আইছি, রোজুলবাগ থেকে সিরিয়াল পাই নাই। এখন যে অবস্থা চলার মতো না। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির চালক গ্যাস সংকটে ভাড়া গাড়ির টাকা পরিশোধ করে আর কিছুই অবশিষ্ট থাকছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেন। চলমান এই সংকট জ্বালানি তেলের মতো হয় কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 8-10টা পাম্প বন্ধ, তা আমরা যাত্রীরা টানি কেমনে? এখন আছে 30 গ্যাস, 50 গ্যাস চালাইছি, 800 টাকা ভাড়া মারছি। এখন গ্যাস নিয়ে গাড়ি চালামো কোন সময়? জ্বালানি যেরকম আমরা মানুষের সব ভোগান্তি দিছে, এখন আমাদের গ্যাসও এরকম ভোগান্তি দিতেছে। গাড়ির চালক পাম্প কর্তৃপক্ষ বলছেন, হঠাৎ গ্যাসের সংকটে কয়েক গুণ বেড়েছে গাড়ির চাপ। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে কবে নাগাদ গ্যাসের এই সংকট কাটবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। খালি ব্যস্ততা দেখায়, আমাকে গ্যাস দাও দিয়ে 2 চাপ দিয়েও যায় না। সরকার ভালো জানে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এটা এতটুকু জানি যে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এই জন্য আপনার যে কাস্টমারের খুব কষ্ট হচ্ছে গ্যাস নিতে। এদিকে বুধবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদী মন্ত্রণালয়। অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সে সাথে পাল্টেছে এডিস মশাবাহিত এই রোগের ধরনও। আক্রান্ত 91% শরীরে মিলেছে ডেন V3। বিশেষজ্ঞদের আশঙ্কা, এবারের ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তাদের অভিযোগ, ডেঙ্গু মোকাবেলায় যুগপৎ কোনো উদ্যোগ নেয়নি সরকার। শুধু রাজধানী নয়, ডেঙ্গুর দাপট এখন অন্যান্য জেলা শহরেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশজুড়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা 11,000-এর কাছাকাছি। মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু সংক্রমণের এই উচ্চ হার চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নতুন আতঙ্ক ডেঙ্গুর ধরন নিয়ে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR-এর এক জরিপে পরীক্ষিত নমুনার 91% মিলেছে ডেঙ্গুর ডেন V3 সেরোটাইপ। ডেন V2 পাওয়া গেছে বাকি 9%। প্রতিনিয়তই ভাইরাস তার স্বভাব পরিবর্তন করে এবং রোগের লক্ষণে পরিবর্তন চলে আসে। এবারের ডেঙ্গুর ভয়াবহতা অনেক বাড়তে পারে হামে আক্রান্ত হওয়ার কারণে 2 থেকে 3 বছরের জন্য বিপুল সংখ্যক মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।
ফলে এখন যাদের ডেঙ্গু হবে সেই আক্রান্তদের তাদের একটি অংশ কিন্তু জটিল অবস্থায় পড়তে পারে। এখন পর্যন্ত সারা দেশে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত কোনো যুগপৎ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ডেন V3 বিস্তারের ফলে শক সিনড্রোম ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ছে, তাই চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি। সময় আমাদের যেটা গাইডলাইন আছে, আমাদের সারা দেশ জুড়ে ডাক্তার নার্সদের এর উপর একটা ওরিয়েন্টেশন দেয়া, বিশেষ করে আমাদের উপজেলা জেলার যে ডাক্তার নার্সরা আছে তাদেরকে যদি আমরা এই ওরিয়েন্টেশনটা দেই, তাহলে প্রারম্ভিকভাবেই আমাদের ঢাকার হাসপাতালগুলোতে রোগী আসার চাপ কমে যাবে, আইসিইউতে রোগী কম যাবে এবং মৃত্যু কম হবে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম 21 দিনে আক্রান্ত 3 শতাধিক মানুষ। নগরের চেয়ে উপজেলাগুলোতেই সংক্রমণ বেশি হওয়ায় বাড়ছে সংখ্যা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারিভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামে বন্যার পানি নামতেই বেড়েছে ডেঙ্গুর দাপট। বিভিন্ন হাসপাতালে গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও সংশ্লিষ্টদের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি মাসের প্রথম 21 দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 305 জনে। আর চলতি বছরে এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 603 জন আর প্রাণ হারিয়েছেন 2 জন। নগরীর তুলনায় উপজেলাগুলোতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সামনে বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিভেনশনের দিকে নজর দিতেই হবে, কোনো শর্টকাট নেই, কোনো বিকল্প কিছু নেই, এটা করতেই হবে। না হয় আপনি রোগী বাড়তেই থাকবে। ফ্লুইড ম্যানেজমেন্ট যদি কারো লাগে তখন আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের দিকে যাব। কারো যদি প্লাজমা কমে যায় প্লাজমা সব দিবে, যদি কারো প্লাটেলেট লাগে প্লাটেলেট, সব ব্যবস্থা কিন্তু আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সব উপজেলার মধ্যে আমরা বিশেষ বার্তা দিয়েছি, ডেঙ্গু কর্নারগুলো আপডেট করার জন্য আমরা বলে দিয়েছি। সপ্তাহে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করছি আমরা, এবং সে আলোকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি দপ্তরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কথা বলছে জেলা প্রশাসন। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগরবাসীকে নিজ নিজ জায়গা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন নগর পিতা। 600 মেট্রিক টন ময়লা আমরা একটা অ্যানালাইসিস করেছি বাসার, আর 400 মেট্রিক টন ময়লা গণপরিবহন। তো এগুলো আলটিমেটলি কোথায় যায়? রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভিডিও সংক্রান্ত বিতর্কের জেরে এবার সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে আজ নির্বাচন কমিশনে চিঠি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইসি। এর আগে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। এছাড়া গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলা হলেও এ বিষয়ে এখনও তিনি কোনো সিদ্ধান্ত দলকে জানাননি। গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। পরে তিনি দাবি করেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। বরিশাল সিটি কর্পোরেশনের ভবন সংস্কারে বরাদ্দ ছিল 7,42,00,000 টাকা, কিন্তু যে ভবনের সংস্কারের নামে এই ব্যয়ের হিসাব দেখানো হয়েছে সেই ভবন এখনও আগুনে পোড়া ধ্বংসস্তূপ। একই সাথে বাজেটে সংস্কারের জন্য যুক্ত অন্য ভবনও দেখেনি আলোর মুখ। তাহলে বরাদ্দের কোটি কোটি টাকা গেল কোথায়? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে। এই ভবনেই ছিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের দপ্তর, হিসাব শাখা, পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার দেয়া আগুনে নিচতলা থেকে ৫ম তলা পর্যন্ত ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও দাঁড়িয়ে আছে সেই ধ্বংসস্তূপ।
অথচ ডিবিসির অনুসন্ধান বলছে সাবেক সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসারের সময় 2025-26 অর্থ বছরের বাজেটে 2024-25 অর্থ বছরের সংশোধিত হিসাবে অ্যানেক্স ভবন ও অন্যান্য ভবন মেরামত এবং সংস্কারে ব্যয় ধরা হয়েছে 7,42 লাখ টাকা। নথি বলছে বাজেটের অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মাঠ ঘুরে দেখা যায় সংস্কারের কোনো বাস্তব চিহ্নই নেই। আমরা শুধু অ্যানেক্স ভবনই নয়, একই বাজেটে সংস্কারের জন্য যুক্ত থাকা অন্য ভবনগুলো ঘুরে দেখব এবং সেখানকার চিত্র তুলে ধরব। সিটি কর্পোরেশনের নগর ভবন, আমানতগঞ্জের যান্ত্রিক শাখা, পানি শাখা এবং নগরের উপস্বাস্থ্য কমপ্লেক্স। অনুসন্ধানে এসব স্থাপনাতেও ওই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সংস্কার কাজের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে এ ভবনের কোনো সংস্কার হয়নি, বরঞ্চ এর লোহা লক্ষ টিন খুলে রাস্তায় পড়ছে। এতে অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে। এটা দ্রুত হয় সংস্কার করুক, না হয় ভেঙে ফেলুক। তাহলে নথিতে দেখানো টাকার ব্যয়ের হিসাব কোথায়? এ প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয় বরিশাল সিটি কর্পোরেশনের হিসাব শাখায়। পাওয়া যায়নি হিসাব রক্ষণ কর্মকর্তাকে। এরপরে যাওয়া হয় প্রধান নির্বাহীর কক্ষে। বাজেটটা ছিল বিল্ডিং কোড, যে কোনো বিল্ডিং এরকম সুনির্দিষ্ট নাই যে আমরা এই ভবনের জন্য আলাদা করে বরাদ্দ, এরকম না। বিল্ডিং কোড খরচটা আমরা এই ভবনের জন্য করতে পারি। আমার যতগুলো বিল্ডিং মানে ভবন টবন আছে এই সব খাতে আমরা টাকাটা খরচ করতে পারি। এবং এটা যদি আমরা প্রয়োজন না, আমরা তো পারমিশন নিয়ে মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে এই বাজেটটা সংশোধন করার সুযোগ অপশন আছে। আমরা যে টাকাটা দিচ্ছি ওই হিসেবে আমরা সংশোধন করে এই ট্রিটমেন্ট প্লান্টে খরচ করছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচ করেছি। তবে এখানেই উঠছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অর্থ অন্য খাতে ব্যয় করা হয়ে থাকে, তাহলে বাজেটে ভবন সংস্কার বাবদ ব্যয় দেখানো হলো কেন? কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে? সেই ব্যয়ের কার্যাদেশ, অনুমোদন এবং বিল ভাউচার কোথায়? প্রধান নির্বাহী হিসাব শাখা থেকে তথ্য নিতে বললেও সেখান থেকে আসে ভিন্ন জবাব। আমি দেবো না বলে নাই, তথ্য তো আমাদের কাছে যেটা আছে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং সেটা তো মন্ত্রণালয় একটা অনেক টাকা দিয়ে পাঠাইছে। জনগণের টাকার প্রতিটি হিসাব প্রকাশ ও ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ভবনের সংস্কারের জন্য যে বাজেট দিয়ে তারা যে কথাটা বলছে এবং ব্যয়ের খাত যেখানে দেখাইছে সেই তুলনায় কিন্তু সেইটার কোনো কিছু পরিলক্ষিত হয়নি এবং পরবর্তী তদন্তে দেখা গেছে যে সেরকম কোনো এই খাতে কোনো ব্যয় সেরকম হয়নি। তো এই কিন্তু আসলে একটি অনিয়ম এবং আমি মনে করি যে এটি যথাযথ তদন্ত হওয়া দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক। সবকিছু সুষ্ঠু সুন্দরভাবে আমরা তদন্ত করে জনস্বার্থে যা দরকার সেটাই আমরা করব। যদি অনিয়ম হয়ে থাকে সেটা খতিয়ে দেখব। নথির হিসাব আর বাস্তবতার এই অসঙ্গতির ব্যাখ্যা চায় নগরবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। মেঘালয় পাহাড় বেষ্টিত সীমান্তের জনপদ সিলেট প্রতি বছরই কম বেশি আক্রান্ত হয় বন্যা ও জলাবদ্ধতায়। 2022-এর ভয়াল বন্যার পর এতটা বড় দুর্যোগের কবলে না পড়লেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না নগরবাসীর। প্রশ্ন, কতটা প্রস্তুত জলাবদ্ধতা কিংবা বন্যা মোকাবেলায়? নগর ভবন বলছে বন্যা ও জলাবদ্ধতা মোকাবেলায় চলছে নানামুখী তৎপরতা। লক্ষ্য সিলেটের ছড়া ও খালের পানি প্রবাহ দূষণমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতায় ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আচমকা এমন দুর্যোগ ভাবিয়ে তোলে রাষ্ট্রকেও। এখন প্রশ্ন, এমন পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত কর্তৃপক্ষ? একই প্রশ্ন সিলেটবাসীর মাঝেও, যেখানে এখনও 2022 সালের ভয়াবহ বন্যার ক্ষত শুকায়নি। তার উপর সিলেট বৃষ্টির জনপদ, চেরাপুঞ্জির নিকটতম প্রতিবেশী। দুশ্চিন্তা তাই একটু বেশি। যদিও চলতি মৌসুমে বৃষ্টিপাত কিংবা ঢলে বড় ধরনের বন্যা বা জলাবদ্ধতার কবলে পড়েনি সিলেট। এই পরিস্থিতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে বিভিন্ন প্রকল্পের কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। মে মাসে সিলেট সফরে দীর্ঘমেয়াদী একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
স্বল্পমেয়াদে চলছে ছড়া খালে পানি প্রবাহ নিরবচ্ছিন্ন করার নানা কার্যক্রম। এরই মধ্যে উদ্ধার করে আবর্জনামুক্ত করা হয়েছে বেশ কিছু দিঘি ও জলাধার। কেউ যদি খালের পাড়ে অবৈধ দখল করে কোনো একটা অনেক টাকা কোটি টাকা খরচ করে একটা ভবন করে ফেলে, টুডে অর টুমোরো সেটা কিন্তু ভাঙা হইতে পারে। আমরা একটা বড় একটা প্রকল্প করছি, সেটা হচ্ছে ছড়াগুলি খনন, ছড়াতে যেন আর কেউ ময়লা না ফালায়, এটার দিকে উৎসাহিত করছি। খোঁজাখোলা পুকুরটা আমরা পরিষ্কার করেছি এবং সামনের দিনগুলোতে আরও যে সকল জলাশয়গুলো আছে যেগুলো বর্জ্য বা কচুরিপানায় এখন ভরা, সেগুলোতে আমরা অবশ্যই পরিষ্কার করব। সমান্তরালে থেমে নেই দখল দূষণ, তবে জলাবদ্ধতা ও দূষণের ভোগান্তি থেকে মুক্তির কথা ভাবছেন খোদ নাগরিকরাই। ছড়া কিছু আটাইল আছে, কিন্তু যখন পানি ফুলা দেয় তখন আমরা এদিকে পানি ছড়া গিয়া বইরে গিয়া বাড়ি ঘর মানুষের পানি উঠে যায়। রাস্তার ডেইনর ময়লা আবর্জনা, কেউ রাস্তার খান্দাত বাথরুম করিয়া বিভিন্ন ময়লা, এখন এই পানিগুলা দূষিত হয়ে গেছে। বস্তাটা লইবা ফালাইলো শেষ গেল কি, এগুলো কেউ আপনার করে না, আপনার অভিযোগ জানায় না, যার কারণে গিয়ে এটা লাগানো হয়। সম্ভাব্য দুর্যোগের বিষয়টি প্রাধান্য দিয়ে আইনের কঠোর প্রয়োগের দিকেও ঝুঁকছে নগর ভবন। দূষণকারী ও দখলদার দমনে 3 মাসের আলটিমেটাম দিয়েছেন সিসি প্রশাসক। আমরা চাই যে সিলেট শহরটাকে একটা দূষিত মুক্ত পানি প্রবাহ চালু করা এবং ছড়াগুলোকে পুনরুদ্ধার করা, সেই কাজগুলো আমরা শুরু করেছি, সেটা অব্যাহত থাকবে। পরিবেশ কর্মীরা মনে করেন প্রকল্পের সৌন্দর্য বর্ধনের নামে ছড়া ও খালগুলোকে ইটপাথরে আবদ্ধ করলে হতে পারে হিতে বিপরীত। সৌন্দর্য বর্ধনের নামে যদি দিঘির চতুর্দিকে পাকা করা হয় বা ছড়ার চতুর্দিকে পাকা করা হয়, সেটি অনেক সময় বিজ্ঞানসম্মত না। এটা একটা পানির একটা রিজার্ভার, পানি শোষণ ক্ষমতা আছে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পরিবেশ কর্মীরা বলছেন সিলেটে গত কয়েক দশকে ছড়া, খাল ও দিঘির মতো জলাধার কমেছে অর্ধেকেরও বেশি। জলাবদ্ধতা বন্যার চোখ রাঙানো কিংবা দূষণমুক্ত নগরীর একটু উদাহরণ হতে পারে এই ওয়াকওয়েটি। সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র দূষণ মুক্ত নয়, পাশাপাশি ছড়াগুলোকে করতে হবে দখলমুক্ত, ফিরিয়ে দিতে হবে তার আগের আয়তন। তাহলেই এসব বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে, যোগ হবে নগরীতে বাড়তি সৌন্দর্য। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। টানা বর্ষণ ও পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পার্বত্য জেলার রাঙামাটির সড়ক উপসড়কগুলোতে। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে জেলার 6টি সড়কের 26টি স্থানে প্রায় 3 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে এরই মধ্যে চাওয়া হয়েছে বরাদ্দ। টানা বর্ষণ ও পাহাড়ি ধসে বেহাল রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও মাটি সরে দেবে গেছে সড়ক। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে রাঙামাটির 6টি সড়কের 26টি স্থানে 2.85 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক, রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক, রাঙামাটি বান্দরবন সড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের ঢালাই ও সড়ক রক্ষা দেয়াল ধসে গেছে। এতে সড়ক খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 9 কোটি। এছাড়া 5 উপজেলায় 60 কিলোমিটার গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে স্বল্পমেয়াদী সংস্কারের জন্য প্রাথমিক ব্যয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। রাঙামাটি সড়ক বিভাগে এখানে অতি বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হয়েছে। প্রাথমিকভাবে আমরা যে অ্যাসেসমেন্ট করেছি সেখানে 9 কোটি টাকার একটা ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে কর্তৃপক্ষকে আমাদের এই অ্যাসেসমেন্টটা পাঠিয়েছি যেন ভবিষ্যতে এটা রেজিস্টার করা যায় এবং মেইনটেনেন্স করা যায়। জেলা প্রশাসক জানান ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে নেওয়া হচ্ছে ব্যবস্থা। গ্রামীণ সড়ক এবং রোড সাইড সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে 550 কিলোমিটার, সবগুলোই আমরা পর্যালোচনা করছি এবং খুব দ্রুততার সাথে কিভাবে আবার সচল করা যায়, আবার ব্যবহারযোগ্য করা যায়, সেটা নিয়ে আমরা সবাই একযোগে কাজ করছি। জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সংস্কার হবে সড়ক, এমনটাই প্রত্যাশা জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ধামরাইয়ে 300 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শেষ করা সম্ভব হয়নি 4 দশকেও। উদ্যোক্তার মৃত্যুর পর থমকে আছে সব কাজ। পরিত্যক্ত ভুতুড়ে স্থাপনাটি পরিণত হয়েছে মাদক শিবিরের আড্ডাখানায়। দেশের স্বাস্থ্যসেবা খাতের সবচেয়ে বড় অসমাপ্ত প্রকল্পটি চালু করা গেলে উপকৃত হবেন অন্তত 4 জেলার মানুষ।
ধামরাই উপজেলার ওয়ারশি ও পাইকপাড়া গ্রামের মধ্যবর্তী সীমানায় দাঁড়িয়ে আছে সুবিশাল কংক্রিটের স্থাপনা, যার ভিত্তিপ্রস্তর দেশে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের স্বপ্ন দেখিয়েছিল। অথচ 4 দশক পর সেটি এখন পরিত্যক্ত স্থাপনা। ক্যান্সার আক্রান্ত বাবার স্মৃতি ধরে রাখতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল। 1985 সালে শুরু হয় ইউনুস খান মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। 16 একর জমিতে রয়েছে হাসপাতাল ভবন, চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুর। তবে 2017 সালে উদ্যোক্তা খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর অর্থনৈতিক, রাজনৈতিক সহ নানা সংকটে থেমে যায় প্রকল্পের কাজ। হাসপাতালের প্রশস্ত আঙিনা জুড়ে এখন শুধুই বুনো ঝোপঝাড়। ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। 4 দশকের আগে থেকে এটা হয়েছে, তারপরে আমাদের কি এটা এভাবে রয়েছে আর কি, কোনোদিন চালু হয় নাই। হাসপাতাল যদি চালু হতো তাহলে হয়তো আমাদের এলাকা থেকে যে রোগীরা আছে তাদের সাভার বা ঢাকায় যে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ছিল না। এটা করলে মনে করেন আপনি রত্রলায় ধামরাই থানা মানুষ নিয়ে কাজ করে খাইতে পারত। সরকারি সহযোগিতা পেলে নতুন করে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে ইকবাল আহমেদ ফাউন্ডেশন। ব্যক্তি মালিকানাধীন একটা বিশাল হাসপাতালের উদ্দেশ্যে আসলে করা, এখন পর্যন্ত প্রায় সম্পূর্ণ পর্যায়ে হওয়া অবস্থায় মালিক মারা গিয়েছিলেন। যদি সরকারি উদ্যোগে বা ব্যক্তি মালিকানা থেকে সরকার নিয়ে কোনো স্বাস্থ্যসেবার খাতে ব্যবহার করা হয় তাহলে ওই এলাকার মানুষ তাদের উপকৃত হবে। এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্যক্তি যদি এটাকে মানে মেডিকেল কলেজ বা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রূপে যদি প্রতিষ্ঠিত করার জন্য আগে আসে তাহলে পরে ওনারা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবে। সংসদে সম্প্রতি এই পরিত্যক্ত স্থাপনাটি সংস্কার করে স্বাস্থ্য সেবার আওতায় আনার জোর দাবি জানান সংসদ সদস্য। দেশের স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বড় অসমাপ্ত এই প্রকল্পটি চালু হলে ঢাকার ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলাবাসীর জন্য সৃষ্টি হবে উন্নত চিকিৎসার সুযোগ। ডিবিসি নিউজ ডেস্ক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লি যন্তর মন্তরের সামনে অব্যাহত থাকবে আন্দোলন। ককরোচ জনতা পার্টি সিজেপির মুখপাত্ররা জানিয়েছেন গণমাধ্যমকে। এর মধ্যে ঘটনাস্থলে ফিরে এসেছেন বহু আহত আন্দোলনকারীরা। আহত বিক্ষোভকারীদের অভিযোগ, 20 জুলাই পুলিশের অভিযানে তারা মারাত্মকভাবে আহত হন এবং অনেকের মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী হারিয়ে যায়। দিল্লি পুলিশের দাবি, ওই দিনের সংঘর্ষে 118 জনের বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অন্যদিকে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস মিললে তিনি অনশন প্রত্যাহার করবেন। টানা 12 দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির বুশেহর, আহওয়াজ এবং সিরিক শহরে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে আঘাত করা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের আত্মরক্ষা নীতি হবে পাল্টা হামলা। অন্যদিকে সামুদ্রিক সীমায় সংকট আরও বাড়িয়ে তুলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পরপরই লোহিত সাগরে দেশটির 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক পরমাণু সহযোগিতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে রিয়াদ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।